বাংলাদেশের ইহুদি সম্প্রদায় এবং তাদের রহস্যময় কর্মকাণ্ড। অনেকের মতে বাংলাদেশে হয়তো এখনও ইহুদি ধর্মাবলম্বী রয়েছে। বর্তমানে ঢাকায় তারা বসবাস করছেন, পুরান ঢাকার কিছু এলাকায়। এরা অনেকেই 1947 সালের পর এখানে বসতি করেছেন। আবার কোনো কোনো পরিবার আরও আগে মুঘল আমল থেকেই আছেন। উপমহাদেশের অন্যান্য অংশের মতো বাংলাদেশে ইহুদিদের বসবাস অনেক প্রাচীন। সুলতানি আমলেই বনি ইসরায়েল সম্প্রদায়ের ইহুদিরা এই ভারতের কোনকান এবং কোচিন উপকূলে বসবাস শুরু করেছিল। 2018 ফরেন পলিসি ব্লগে স্থানীয় সূত্রের বরাত দিয়ে দাবি করা হয় ঢাকায় এখনও 4 জন ইহুদি বসবাস করছেন, তবে নিজের পরিচয় তারা গোপন করে রেখেছেন। কিন্তু এই তথ্য অনেকটাই অসমর্থিত। কিন্তু আপনি জেনে অবাক হবেন, ঢাকায় একসময় ইহুদিদের ক্লাবও ছিল। পুরোনা পল্টন মোড়ে দোতলা একটি প্রাচীন ভবন পথচারীদের দৃষ্টি আকর্ষণ করলেও এর ইতিহাস কেউই জানে না। তবে ভবনের গায়ে একটি শ্বেতপাথরে লেখা আছে ফ্রিম্যাসন্স হল 1910। অনেকদিন ধরেই এই ফ্রিম্যাসন্স কথাটি নিয়ে আমরা অনুসন্ধান করতে থাকি। কিছুদিন আগে জন রিচার্ডসন বেনেটের লেখা সংক্রান্ত একটি বইয়ে আমরা পাই। সেই সূত্র মতে জানতে পারি এটা আসলে ইহুদিদের একটি ক্লাবের নাম। বিশ্বের বিভিন্ন দেশে এই নামে তাদের ক্লাব রয়েছে। সেখানে তারা অবসরে মিলিত হয়ে আড্ডা, খেলাধুলা, ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে থাকে। পুরোনো পল্টনের সেই ভবনটি একসময় ইহুদি ক্লাব হিসেবে ব্যবহার হতো, যা ছিল ঢাকাবাসীর কাছে একটি রহস্যময় ক্লাব। ইহুদি সম্প্রদায়ের লোকজন ছাড়া সেই ক্লাবে কেউই প্রবেশ করতে পারত না। পুরোনো পল্টনের প্রবীণ বাসিন্দা আব্দুল ফিদা চৌধুরী জানিয়েছেন, আজ থেকে 50 বছর আগেও পল্টনের এই ক্লাবে ইহুদি সম্প্রদায়ের লোকজন ভিড় করত। ক্লাবের ভেতরে চলত তাদের আলাপ আলোচনা, গোপন বৈঠক, খানাপিনা এবং নাচ গান। তবে সবকিছুই হতো সতর্কতার সঙ্গে। বাইরে থেকে তাদের কোনো কিছুই জানা যেত না। যারা এখানে আসতেন তারা সাধারণ মানুষের সঙ্গে মিশতেন না। তবে স্থানীয় লোকজন ইহুদিদের ক্লাব মনে করে ওই বিল্ডিংয়ের আশেপাশে ঘেঁষতেন না। এটা মনে করে যে পরে যদি কোনো ঝামেলা হয়। 71-এর স্বাধীনতা যুদ্ধের পর তাদেরকে পল্টনের এই ফ্রিমেসন্স ক্লাবে খুব একটা দেখা যেত না। পরে ক্লাবটি পরিত্যক্ত ঘোষণা করা হলে সেখানে রমনা তহসিল অফিসের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই ভবনে ভূমি মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষকের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের ইহুদি পরিবার নিয়ে যারা খোঁজখবর রাখেন তাদের কাছে খুবই পরিচিত মর্ডি কোহেন। এই মর্ডি কোহেনকে বলা চলে বাংলাদেশের ইহুদিদের মধ্যে সর্বশেষ সুপরিচিত ব্যক্তি। 1968 সালে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান। তিনি অন্তত 7টি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশে মর্ডি কোহেনের সর্বশেষ পা পড়ে 2014 সালে বিটিভির সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে। এর নেপথ্যে রয়েছে তার কর্মজীবন। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় 1964 সালে। শুরুর দিনগুলোতে এই চ্যানেলটিতে খবর পড়া হতো 3 ভাষায়, বাংলা, ইংরেজি এবং উর্দুতে। সেই সময় টেলিভিশনের সাদা কালো পর্দায় সুদর্শন এক ব্যক্তি 3 ভাষাতেই খবর পাঠ করতেন, যা শুরু হতো এইভাবে, খবর পাঠ করছি মর্ডি কোহেন। 2015 সালে 74 বছর বয়সে মারা যাওয়ার আগ পর্যন্ত কলকাতায় বাস করতেন মর্ডি কোহেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত মর্ডি কোহেন বাংলাদেশকে ভালোবাসার কথা তার আত্মীয় স্বজনকে জানিয়ে গিয়েছিলেন। মর্ডি কোহেনের মতো বাংলাদেশ ছেড়ে যাওয়া ইহুদিদের অনেকেই এই দেশকে ভুলে যেতে পারেননি আজীবন। মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মর্ডি কোহেন রাজশাহীর স্মৃতিচারণা করেছেন বারবার। মা ছিলেন কলকাতার ইহুদি, সেই সূত্রে সেখানেই জন্ম তার। অন্যদিকে বাবার পরিবার সেই সময় রাজশাহীতেই ছিল, এই কারণে তার বেড়ে ওঠা রাজশাহীতেই। তিনি পড়াশোনাও করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুলে। ওই সময় পদ্মার পাড়ে মোটর সাইকেলে করে ঘুরে বেড়ানো, বাবার দোকান, স্থানীয় বন্ধুদের স্মৃতি তাকে তাড়িয়ে বেরিয়েছে আজীবন। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর পূর্ববঙ্গে ইহুদি বিরোধী মনোভাব বেশ জোরালো হয়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে 1968 সালে সপরিবারে ভারতে চলে যান মর্ডি কোহেন। প্রকৃতপক্ষে স্বাধীনতার পূর্বে বাংলায় সেই সময় ইহুদি সমাজ গড়ে উঠেছিল মূলত কলকাতাকে কেন্দ্র করে। অন্যদিকে ঢাকা ছিল তাদের ব্যবসায়িক কেন্দ্র। গুটি কয়েক ইহুদি পরিবার ওই সময় পূর্ববঙ্গে থিতু হয়ে বসেছিল। দেশভাগের সময় পশ্চিমবঙ্গে ইহুদির সংখ্যা ছিল প্রায় 4000। অন্যদিকে পূর্ববঙ্গে বসবাস করত 135 জন ইহুদি। তবে বর্তমানে ধারণা করা হয় হয়তো অল্প কিছু সংখ্যক ইহুদি পুরান ঢাকায় এখনও বসবাস করছে। তবে সরকারি তথ্য মতে বাংলাদেশে বর্তমানে কোনো ইহুদি নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুকটিতে একটি লাইক দিন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো বিদায় জানাচ্ছি।